স্টুডেন্টস মাধ্যমিকে ভালো রেজাল্ট করা প্রত্যেক শিক্ষার্থীরই কিন্তু একটা স্বপ্ন থাকে। আর মাধ্যমিকে এক্সেপশনালি হাই মার্কস যারা স্কোর করে তারা কিন্তু শুধুমাত্র টেক্সট বই রিডিং পড়ে চলে যায় না। তাদের রয়েছে বিশেষ কিছু কৌশল, বিশেষ কিছু টেকনিক যেগুলো ফলো করলে একটা সাধারণ স্টুডেন্টও কিন্তু এক্সেপশনালি হাই মার্কস স্কোর করতে পারবে। এবছর 2026 মাধ্যমিকে প্রচুর এমন স্টুডেন্ট রয়েছে যারা সাফল্য থেকে পড়ে 80 থেকে 85, 90, 95, 98, 99% মার্কস কিন্তু স্কোর করেছে। এবং এমন অনেক সাবজেক্ট রয়েছে যেগুলো 100% কিন্তু মার্কস স্কোর করেছে। যার মধ্যে একজন রয়েছে শ্যামলেন্দু চক্রবর্তী, যার এক্সক্লুসিভ ইন্টারভিউ আজকে আমি তোমাদেরকে দেখাবো। শ্যামলেন্দু কিন্তু মাধ্যমিকে অঙ্ক এবং ভৌতবিজ্ঞানের মতো কঠিন বিষয়গুলোতেও 100% মার্কস স্কোর করেছে, অর্থাৎ ফুল মার্কস পেয়েছে। তো কিভাবে সে পেয়েছে, কোন টেকনিক ফলো করছে, সেই সব নিয়ে কিন্তু আজকের এই আনফিল্টার্ড ইন্টারভিউ। এই ইন্টারভিউটা বাকিদের থেকে সম্পূর্ণ রকমভাবে আলাদা হতে চলেছে, কেন কি এখানে কোনো কাট করা হয়নি। সমস্ত রকমভাবে সে যে কিছু বলেছে, মাধ্যমিক আপকামিং স্টুডেন্টদের জন্য যা কিছু সাজেশন দিয়েছে, সব কিছু কিন্তু আজকে তোমরা পেয়ে যাবে। যারা আগামীতে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তারা সম্পূর্ণ ইন্টারভিউটা দেখবে। এখান থেকে অনেক কিছু এক্সক্লুসিভ জিনিস তোমরা নিয়ে যেতে পারবে, সাধারণত যেগুলো তোমাদেরকে বলা হয় না বা তোমরা জানো না। এবং এই ইন্টারভিউটা যদি তোমরা ভালোভাবে দেখে নাও এবং ভালোভাবে বুঝে নাও, তাহলে কিন্তু তোমাদেরও আগামীতে মাধ্যমিকে খুব ভালো একটা মার্কস কিন্তু নিশ্চিত হয়ে আছে। চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো ফার্স্ট অফ অল তোমাকে অনেক অনেক কনগ্রাচুলেশন তোমার ভালো রেজাল্টের জন্য। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আমরা যতদূর জানি তোমার স্কুল হলো আসওয়ান কোটা বিদ্যাসাগর বিদ্যা মন্দির। যেমন আমরা দেখতে পাচ্ছি যে তোমার যে মার্কস আছে সেটা বেঙ্গলিতে 94, ইংলিশে 95, হিস্ট্রিতে 99, জিওগ্রাফিতে 97, ম্যাথে 99 এবং লাইফ সায়েন্সে 100, ফিজিক্যাল সায়েন্সেও 100। মানে ওভারঅল সব সাবজেক্টেই প্লাস, মানে 100-এর কাছাকাছি আছে, তাই তো? ওকে, তো যার মধ্যে আসলে ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট গুলো একটু কমে গেছে, বাংলা আর ইংরেজিতে। বাংলা আর ইংলিশ একটু কম এসেছে। হ্যাঁ, একটু কম এসেছে। ওই দুটো একটু বাড়লে আর একটু বেশি হয়ে যেত নাম্বার। ওকে, তো তোমার লাইফ সায়েন্সে যেটা দেখতে পাচ্ছি 100 তোমার মার্কস আছে। তো তোমার লাইফ সায়েন্সে 100 আসার পিছনে কি সিক্রেট আছে? বিষয়টা হচ্ছে লাইফ সায়েন্স সাবজেক্টে এমনিতেই আমার সবচেয়ে প্রিয় সাবজেক্ট। বরাবরই স্টার্টিং থেকে এর পেছনে খেটে এসেছি। আর বিষয়টা হচ্ছে যখন লাইফ সায়েন্স পড়তাম, মনোযোগটা এক জায়গাতেই থাকতো আর ডেলি রিভিশন পড়ার সাথে সাথেই পেছন দিকে যেগুলো ব্যাকলগ থাকতো সেগুলো তো কমপ্লিট করতেই হতো। তার সঙ্গে ধরুন পড়া এগিয়ে গেল, তার সাথে পেছনেরটাও রিভাইজ দিতে হতো। ওকে, মানে কোনো কিছুই ছেড়ে রাখতে না, যেগুলো ডিউ সব সাথে সাথে কমপ্লিট। হ্যাঁ, হ্যাঁ। ওকে, আর ফিজিক্যাল সায়েন্সে তোমার 99, তো 100ই বলা যেতে পারে, জাস্ট 1 মার্ক কম। তো ফিজিক্যাল সায়েন্সে কি ছিল? আর যেগুলো স্পেশালি স্টুডেন্টরা ভয় পায়, স্পেশালি তোমার যে ছোট ভাই বোনেরা আছে আপকামিং, যারা মাধ্যমিক এক্সাম দিবে, তারা ফিজিক্যাল সায়েন্সে স্পেশালি ভয় পায়, ম্যাথে ভয় পায়। কিন্তু তোমার ম্যাথ আর ফিজিক্যাল সায়েন্স দুটাতে 99 মার্কস আছে। তো তাদের জন্য কি উপদেশ থাকবে? তারা কিভাবে তোমার মতো হাই মার্কস স্কোর করতে পারবে? ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথ দুটোই সায়েন্সেরই সাবজেক্ট। দুটোর মধ্যে ম্যাথের বিষয়টা যদি আগে বলি, ম্যাথে যদি বেশি নাম্বার পেতে হয় তার জন্য একমাত্র উপায় প্র্যাকটিস করতেই হবে। প্র্যাকটিস ছাড়া কোনো উপায় নেই, যত পারা যায় অঙ্ক প্র্যাকটিস করতে হবে। সবচেয়ে বিষয় আগে যেটা সেটা হচ্ছে আমাদের মধ্যশিক্ষা পর্ষদের টেক্সট বইটা শেষ করতে হবে। তারপরে যত পারবো অন্যান্য বই থেকে প্র্যাকটিস, টেস্ট পেপার আছে এবং অন্য কেউ যদি আলাদা বই কিনতে চায় তাও কিনতে পারে। সেখান থেকে ডেলি প্র্যাকটিস বজায় রাখতেই হবে, না হলে পেছনের যে অঙ্কগুলো ধরুন আমরা সিলেবাস অনুযায়ী এগিয়ে যাবো, পেছনের দিকে এগুলো আমরা অঙ্ক ভুলে যেতে পারি। হুম। আর প্র্যাকটিসের মধ্যে রাখলে তবেই সেটা ক্র্যাক করা যাবে। আর ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে বলতে গেলে নিউমেরিক্যাল যেগুলো থাকে ওইগুলো প্র্যাকটিসে রাখতে হবে। কিছু কিছু চ্যাপ্টার আছে। আর কনসেপ্টটাকে বেশ ক্লিয়ার রাখতে হবে। মুখস্থ করার থেকেও মানে বেসটাকে ক্লিয়ার রাখার দিকে বেশি নজর দিতে হবে। ওকে, তো স্টুডেন্টরা যেটা একটা জিনিসে ভয় পায় যে তারা যে অঙ্কগুলো করে আসবে, তো সেই অঙ্কগুলো নাকি পরীক্ষায় আসবে না বা আসে না। তো এই জিনিসটা তুমি কিভাবে হ্যান্ডেল করেছিলে, যে বই আউট অফ সিলেবাস বা বইয়ের অ্যাকচুয়াল যে কোশ্চেনগুলো আছে তার বাইরেও যে কোশ্চেনগুলো আসে, সেগুলোকে কিভাবে হ্যান্ডেল করেছিলে? বিষয়টা যেহেতু অঙ্কের ক্ষেত্রে, তাই মানে অঙ্ক যে কমন আসবে এটা বিষয় নয়, প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে এবং কনফিডেন্সলি থাকতে হবে। অঙ্কটা আসলে কমন পাওয়া পরীক্ষা হলে সম্ভব নয়, হুম। তাই যতটা হয়তো ধারণাটা কাজে লাগিয়ে অঙ্কটা নামানো যাবে। আর সেটা সম্ভব হবে ঠিক যতটা করা যাক। আহ সম্ভবত হতে পারে যে টাইপটা একই এলো পরীক্ষায়, কিন্তু হুবহু আসবে না কখনো। ওকে, মেইনলি অঙ্কটা আগে চ্যাপ্টারটা বুঝতে হবে, বেসিক জিনিসগুলো আগে বুঝতে হবে, যে হ্যাঁ, হ্যাঁ। কিভাবে অঙ্কটা করতে হবে সেটা নিয়ে, তাই না? আচ্ছা, তুমি আমাদের সাফল্যের সাথে কবে থেকে জড়িত আছো অ্যান্ড সাফল্যকে কবে থেকে ফলো করছো? আপনাদের সাফল্যকে আমি ইউটিউবে দেখছিলাম, সেকেন্ড সামাজিকের পর থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।
আপনারা মানে এক্সট্রা স্টাডির পরে আপনারা ইউটিউবে যেগুলো দিতেন, এক্সট্রা সাজেশনও দিতেন অনেক কিছু, সবগুলোই দেখতাম এক্সট্রা স্টাডির পরে, এবং সেগুলো পেয়ে অবশ্যই উপকৃত হয়েছি। মাধ্যমিকের রেজাল্টটা ওই সাফল্য অ্যাপ থেকেই আমি চেক করেছিলাম। তো সাফল্য অ্যাপের কোন কোন জিনিসগুলো তোমার বেশি হেল্প করেছে? সাফল্য অ্যাপে এক একটা সাবজেক্টের টপিক ওয়াইজ কিছু কোশ্চেন দেওয়া আছে, তারপরে সাজেশন বলে একটা পার্ট আছে, সেখানেও একাধিক প্রশ্নের উত্তর দেওয়া আছে। সেগুলো সবই মোটামুটি একবার পড়ে নিয়েছিলাম। আসলে যত পড়া যায় ততই তো ভালো না, হুম, হুম, হুম। আর এগুলো নাম্বার ইনক্রিজ করতে সাহায্য করেছে। আর তোমার ভালো রেজাল্টের পিছনে মক টেস্টের কতটা রোল আছে? হ্যাঁ, মক টেস্টের অবদান সত্যি আছে। বলতে গেলে মাধ্যমিক হলে দেখবেন অনেকের মানে একটা ভয় কাজ করে যে পরীক্ষার প্রশ্ন কেমন আসবে। এক্ষেত্রে আমার সেরকম মতন হয়নি, কারণ এর আগে অনেকগুলো মক টেস্ট দিয়ে রেখেছি। মক টেস্ট গুলো যখন দিতাম তখনই অনুভূতিটা এসেছিল যে কেমন ধরনের প্রশ্ন আসবে, মানে অল্প ভয় লাগছিল। কিন্তু মক টেস্ট গুলো দেওয়ার পরে সেই ভয় কেটে যায়, আর মাধ্যমিক হলে তো একদমই ভয় লাগেনি। অ্যান্ড প্র্যাকটিস বেশি থেকে বেশি হলে কনফিডেন্সটাও বেড়ে যায়, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, তো মানে মক টেস্টের রোল আছে অনেক। অবশ্যই। একটা জিনিস যেটা আমি তোমার কাছে স্টুডেন্টদের জন্য নেব এই ফিডব্যাকটা। সেটা হলো মোস্ট অফ দ্যা স্টুডেন্ট যেটা শুধুমাত্র অফলাইনেরই উপরে ভরসা করে। তো তোমার কি মনে হয় অনলাইনে কি অ্যাকচুয়ালি টাইম ওয়েস্ট, কি অনলাইনে জেনুইনলি পড়ে কিছু হেল্প হয়? বা অনলাইনে বিভিন্ন অ্যাপ হয়ে গেল, YouTube হয়ে গেল, যেটা আছে স্পেশালি সাফল্যেরও কথা বলি। ঠিক আছে? সাফল্য অ্যাপ, সাফল্য YouTube চ্যানেল। তো এগুলোর মাধ্যমে অ্যাকচুয়ালি কতটা বেনিফিট পাওয়া যেতে পারে? যেটা স্টুডেন্টরা সাধারণত মনে করে যে না, অনলাইনে পড়ে হয় না ভালো রেজাল্ট। কিন্তু তোমার কি মনে হয়? আর কিছু কিছু স্টুডেন্ট ভাবে যে অনলাইন পড়ে হয় না, কেবল অফলাইনে হয়। আসল ব্যাপারটা হচ্ছে যে অনলাইনেও হবে, ভালোই হবে যদি আমরা ঠিকভাবে সেটাকে ক্যাপচার করতে পারি। আমি তো নিজে ইউটিউব থেকে বা বিভিন্ন সাইট থেকে বিভিন্নভাবে উপকৃত হয়েছি। অনলাইন থেকে পড়েও সেগুলো সংগ্রহ করেছি নানান তথ্য, এমনকি সেগুলো মাধ্যমিক হলে পরীক্ষা হলেও আমার কাজে লেগেছে। তাই অবশ্যই ইউটিউব থেকে বা অনলাইন থেকে পড়লে, স্পেশালি সাফল্য থেকে কোনো অসুবিধা নেই, উপকৃত হওয়াই যায় ভালোভাবে। ওকে, তো কোনো স্টুডেন্ট যদি মনে করে যে সাফল্য থেকে মক টেস্ট দিবে অ্যান্ড অনলাইন ক্লাস অ্যান্ড যেগুলো সাজেশন আছে সেগুলো যদি ভালোভাবে ফলো করে যায়, তাহলে তারা জেনুইনলি হেল্প পেতে পারে? এখনো পর্যন্ত সাফল্য অ্যাপে যা আছে তা যথেষ্ট। সাফল্য অ্যাপ ব্যবহার করে সফলতা তো পেয়েছি। সাফল্য অ্যাপ সত্যি খুব ভালো একটি অ্যাপ। নানান কর্নার আছে এখানে, এখান থেকে ব্যবহার করলে আগামী দিনে যারা মাধ্যমিক দিবে তারা সত্যি খুব উপকৃত হবে। আর নানাভাবে অ্যাপটাকে ব্যবহার করা যেতে পারে। বিশেষ করে টপিক ওয়াইজ নানান উত্তর প্রশ্ন দেওয়া আছে, সেগুলো তোমরা অবশ্যই পড়ে নেবে, তাহলে সেখান থেকে কোশ্চেন মাধ্যমিক আসতেই পারে এবং নানান ধারণা ক্লিয়ার হয়ে থাকবে। সাফল্যর ইউটিউব থেকে যে সাজেশন গুলো দেওয়া হয় ওইগুলো ভীষণভাবে আমাকে সাহায্য করেছে। সেগুলো থেকে এমন কিছু প্রশ্ন আমি মাধ্যমিকে কমনও পেয়েছিলাম। তাছাড়া একাধিক প্রশ্ন সাজেশন গুলো থেকেও প্র্যাকটিস করেছি। তাই কোশ্চেন প্র্যাকটিস ভালোই হয়েছে। অ্যান্ড আপকামিং যারা ছোট ভাই বোনেরা যারা মাধ্যমিক 2027 এক্সাম দিতে চলেছে, তাদেরকে এমন কোনো 3টা টিপস বলো যেগুলো তারা যাতে ফলো করে অ্যান্ড তোমার মতো ভালো রেজাল্ট করতে পারে। আচ্ছা, কিছু টিপস বলা যেতে পারে নাকি? বিষয়টা হচ্ছে, সারাদিন টিউশন টিচার বা অনলাইন টিচার বা স্কুল টিচার যেখান থেকে যা কিছু পড়ান না কেন, সেগুলো পড়ানোর শেষেই একবার নিজেকে পড়ে নিতে হবে। সারা দিন ধরে তুমি যা প্র্যাকটিস করলে, যা পড়লে, রাতে শোয়ার আগে মানে ঘুমোতে যাওয়ার আগে 1 ঘন্টা ফাঁকা রাখতে হবে। সারা দিনে যা পড়েছো এটা অ্যাক্টিভ রিকল করে নিতে হবে 1 ঘন্টার মধ্যে পুরোটা। তারপর হচ্ছে গিয়ে ডেলি রিভাইজ থাকতেই হবে। সকাল সকাল ভৌত বিজ্ঞান আর অঙ্ক, এই দুটো সাবজেক্টের উপরই বেশি গুরুত্ব দেওয়া দরকার, কারণ সকালবেলা মাইন্ডটা ফ্রেশ থাকে। হুম। এই সময় পড়লে অঙ্ক বা ভৌত বিজ্ঞানের কোশ্চেন গুলো সহজেই নামানো যায়। আর বিষয়টা হচ্ছে যত পারবো কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, কারণ কোশ্চেন প্র্যাকটিসের মাধ্যমে একমাত্র নাম্বারটি বাড়ানো যাবে। এক্ষেত্রে টেস্ট পেপার, বিভিন্ন সহায়িকা, তাছাড়া প্রশ্নবিদরা দিয়ে করা যেতে পারে কোশ্চেন প্র্যাকটিস। এটাই যত সম্ভব রিভাইজ দিতে হবে। রিভিশন দিতে হবে। তোমার অনেক ভালো মার্কস, তার জন্য তোমাকে অনেক কনগ্রাচুলেশন। তো তোমার ধন্যবাদ কি স্যার। ইচ্ছা আছে ইন ফিউচারে, কি প্ল্যানিং নিজের লাইফের জন্য, ক্যারিয়ারের জন্য কি হওয়ার ইচ্ছা আছে? ফিউচার প্ল্যান তো নিট ক্র্যাক করে ডক্টর হওয়ারই প্ল্যানিং আছে। দেখি কতদূর কি এগোনো যায়। আচ্ছা, তার মানে নিটের প্রিপারেশন স্টার্ট তো করেই দিয়েছো আশা করি। স্টার্ট হয়ে গেছে। তোমার ফিউচারের জন্য তোমাকে অনেক অনেক ভেরি ভেরি বেস্ট অফ লাক, যাতে তোমার স্বপ্নটা সঠিক সময় পূরণ হয়ে যায়। ওকে, তো থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ।